আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের প্রথম সারির নেতাদের হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল ইরানকে দুর্বল করে ফেলবে, কিন্তু দেশটিতে এখন এমন এক নেতৃত্বের আবির্ভাব ঘটেছে যারা আগের নেতাদের চেয়ে আরও বেশি কঠোর ও কঠোর। অনেকে মনে করেন আসলে ইরান নিয়ন্ত্রণ করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তারা দেশটির বেসামরিক নেতৃত্বের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। ফলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে তারা যে রেড লাইন নির্ধারণ করেছেন তার বাইরে যেতে রাজি নয়। ফলে যুক্তরাষ্ট্র এখন এক ধাঁধায় পড়ে গেছে। বিস্তারিত থাকছে আসিফ মাহমুদের প্রতিবেদনে। ইসলামাবাদে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শেষ দফার আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি ঘোষণা করেন হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত। এই ঘোষণার সাথে ইঙ্গিত দেয়া হয়েছিল তার সরকার পারমাণবিক সমৃদ্ধকরণ এবং এই অঞ্চলে ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থনের বিষয়ে নমনীয় হতে পারে। এর কিছুক্ষণ পরই আসে আরেকটি সংশোধন, যা ছিল এই ঘোষণার সম্পূর্ণ বিপরীত। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রাক্তন কমান্ডার মোহাম্মদ বাঘের জোলখাদরের পক্ষ থেকে জানানো হয় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ইরানের নিয়ন্ত্রণে থাকবে। বাঘের জোলখাদর সম্প্রতি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন, এমন কথা জানা গেছে। তিনি আইআরজিসির কাছে একটি প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিনিধি দলের ম্যান্ডেট বা অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুতির অভিযোগ এনে তার সমালোচনা করা হয়। এরপর পাকিস্তানে আলোচনার জন্য যাওয়া তেহরান দলকে তলব করা হয়। আরাকচির ভূমিকা নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে সমালোচনা হয়, যেখানে বলা হয় তার এক্স পোস্ট ট্রাম্পকে অবাস্তব অবস্থান গ্রহণ ও যুদ্ধে বিজয়ী ঘোষণা করার সুযোগ করে দিয়েছে। শেষ পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাজনৈতিক নেতৃত্বের নতুন বাস্তবতা তুলে ধরে, যেখানে রাষ্ট্র পরিচালনা এবং সরকারের সমস্ত বিষয়ে আইআরজিসি সিদ্ধান্ত গ্রহণ করছে। রাষ্ট্রের বাকি অংশ এককভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে না। 6 সপ্তাহের যুদ্ধে ইরানের সাবেক নেতৃত্বের বড় অংশ আর বেঁচে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার প্রথম দিনেই সুপ্রিম লিডার আলী খামেনি নিহত হন। তার অনেক সিনিয়র সহকর্মীও নিহত হয়েছেন। ইরান এখন আর শক্তিশালী মিলিশিয়া বাহিনী নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র নয়, বরং মিলিশিয়া বাহিনী হল রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক। এটি এমন একটি রাজনৈতিক ব্যবস্থা যার মূলে রয়েছে আইআরজিসি। ইরান এখন আর অন্য প্রথাগত রাষ্ট্রের মতো নয়। আগে দেশটির ক্ষমতার প্রাণকেন্দ্রে ছিল সরকার এবং ধর্মীয় নেতারা। যুদ্ধ পরিস্থিতিতে ধর্মীয় নেতাদের ভূমিকা মনে হয় কমে এসেছে। সামরিক নেতৃত্ব বা আইআরজিসি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার এখন মূল শক্তি। যুদ্ধের ধোঁয়াশার মধ্যে নতুন সুপ্রিম লিডার মুস্তফা খামেনিকে দেখা হচ্ছে বৈধতা দেয়ার একটি অলংকার হিসেবে। খবর পাওয়া গেছে মুস্তফা খামেনি তার বাবাকে হত্যার সেই হামলায় গুরুতর আহত হয়েছেন। আপাত দৃষ্টিতে তিনি সরকারের কোনো কাজে অংশ নিচ্ছেন না। তাহলে দেশ চালাচ্ছে কে? উত্তরটি সন্দেহাতীতভাবে আইআরজিসি এবং এর নেতা আহমদ ওয়াহিদির দিকে যায়। 1979 সালের বিপ্লবের পর আইআরজিসি তৈরি করা হয়েছিল। এই বাহিনী তৈরি করেছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং তার সহযোগীরা। বিপ্লব রক্ষার জন্য প্রচলিত রাষ্ট্রযন্ত্রের উপর তারা ভরসা করতে পারেননি। এই বাহিনী গঠনের পেছনে কাজ করেছিল মূলত বিপ্লবকে রক্ষার চিন্তা। সময়ের সঙ্গে সঙ্গে এই বাহিনী বিপ্লবের রক্ষকের ভূমিকা ছাপিয়ে একটি সর্বব্যাপী নেটওয়ার্কে পরিণত হয়। এটি একটি সেনাবাহিনী, একটি গোয়েন্দা সংস্থা, একটি অর্থনৈতিক সংগঠন এবং একটি আঞ্চলিক নেটওয়ার্কে পরিণত হয়েছে। এর অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বাসিজ ইরানের ভেতরে সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে। লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং এর বাইরে ইরানের প্রক্সিদের মাধ্যমে বিপ্লব রপ্তানি করার জন্য
কুদস ফোর্স গঠন করা হয়েছিল। ইরান ও আইআরজিসির উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সংস্থাটিকে ধ্বংস করার চেষ্টা করেছে পশ্চিমারা, কিন্তু এতে এই কাঠামো ধ্বংস করার পরিবর্তে নিষেধাজ্ঞার কারণে আরও শক্তিশালী করেছে। আইআরজিসির সাথে যুক্ত এমন সব ফ্রন্ট কোম্পানি তৈরি হয়েছে যারা গোপন লেনদেন করে এবং এর বহুমুখী পৃষ্ঠপোষকতা তৈরি হয়েছে। ইরানের ভেতরে এর প্রভাব যেমন বেড়েছে, তেমনি সমান্তরাল ক্ষমতার কেন্দ্রে পরিণত হয়েছে, যা শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার প্রধান শক্তিতে পরিণত হয়েছে। আইআরজিসির ক্ষমতার একটি মূল কেন্দ্র যেমন আছে, তেমনি এর অনেক শাখার মধ্যে সমন্বিত নেটওয়ার্ক হিসেবে গড়ে তোলা হয়েছে। কেন্দ্র থেকে সামগ্রিক কৌশল নির্ধারণ করা হয়। আইআরজিসি আবার এমনভাবে বিকেন্দ্রীকৃত নেটওয়ার্ক দ্বারা পরিবেষ্টিত যারা উচ্চমাত্রার স্বায়ত্তশাসনের সাথে কাজ করতে সক্ষম। একে ইরানের মোজাইক ডিফেন্স ডক্ট্রিন বলা হয়। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আইআরজিসির ইউনিট স্বাধীনভাবে কাজ করতে পারে। তারা আবার জবাবদিহিতার মধ্যেও থাকে। এর ফলে নেতৃত্বের বিনাশ হলেও বা বিশৃঙ্খলা দেখা দিলেও তারা লড়াই চালিয়ে যেতে পারে। ইরানে আগ্রাসনের প্রথম দিনে আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইআরজিসির প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ ওয়াহিদি তার স্থানে দায়িত্ব গ্রহণ করেন। পূর্বসূরি নিহত হওয়ার পর জরুরি ভিত্তিতে নিযুক্ত হয়ে তিনি আইআরজিসির ওপর কার্যকর নিয়ন্ত্রণ সুসংহত করেন। বেসামরিক প্রেসিডেন্সি ক্ষমতাশূন্য হয়ে পড়লেও আইআরজিসির সামরিক কমান্ড পুরোপুরি সক্রিয় ছিল। নতুন সুপ্রিম লিডার আপাত দৃষ্টিতে অক্ষম এবং ধর্মীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ায় আইআরজিসির নেতৃত্ব গ্রহণ এখন নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি আলোচনার ম্যান্ডেট এবং রেড লাইন নির্ধারণ করে দিয়েছেন। আইআরজিসির রেড লাইনগুলো খুবই স্পষ্ট। তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি ত্যাগ করবে না। ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধের অক্ষর রক্ষা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। একই সাথে ইরানের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ করা ইরানের সম্পদ ফেরত চায়। আলোচনার সুযোগ থাকবে কেবল সমৃদ্ধকরণের মাত্রা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সীমা বা চুক্তির ভাষার মতো খুঁটিনাটি বিষয়ে। যুদ্ধের সময় সাধারণত যে কোনো রাষ্ট্র কেন্দ্রীভূত হয়, বেসামরিক প্রতিষ্ঠানগুলো সংকুচিত হয়ে পড়ে। অনেক প্রভাবশালী বাস্তববাদী রাজনৈতিক নেতার পতনের পর কট্টরপন্থীদের উত্থান ঘটে। ইরানের এমন একজন বাস্তববাদী নেতার উদাহরণ হল নিরাপত্তা পরিষদের সাবেক সচিব আলী লারিজানি, যিনি 16 মার্চ ইসরায়েলের হাতে নিহত হন। ইরানে আগের নেতাদের চেয়ে অনেক বেশি কট্টরপন্থী নেতারা নেতৃত্বের আসনে এসেছেন। আইআরজিসি এমন একটি প্রতিষ্ঠান যা এই যুদ্ধের মাধ্যমে হঠাৎ করে তৈরি হয়নি। কয়েক দশকের প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থনৈতিক নিয়ন্ত্রণ এবং ক্ষমতার মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। যুদ্ধের মাধ্যমে আইআরজিসি আরও সংহত হয়েছে। ধর্মীয় নেতৃত্বের সহনীয় রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়েছে। ইরানের সাথে আলোচনার ক্ষেত্রে এর গভীর প্রভাব পড়ছে। রাষ্ট্রনায়কদের মধ্যে সরাসরি দর কষাকষিতে অংশ নেওয়ার সুযোগ নেই। ওয়াশিংটনের রিয়েল এস্টেট মোগল থেকে আলোচক হওয়া ব্যক্তিরা ইরানি প্রতিনিধিদের সাথে কথা বলছেন, যাদের উপর আসল নিয়ন্ত্রণ আইআরজিসির ওপর। আলোচনার অগ্রগতি ইরানের কূটনীতিকরা জনসম্মুখে কি বলছেন তা দিয়ে বিচার করা যাবে না, বরং আইআরজিসি বাস্তবে কি বাস্তবায়নের অনুমতি দিচ্ছে তা দিয়ে বিচার করতে হবে। ট্রাম্প ও ইসরায়েলের ব্যর্থ নেতৃত্ব নির্মূল কৌশল বাস্তবে ইরানকে আরও বেশি শক্তিশালী করেছে। এমন এক অচেনা ইরানের জন্ম দিয়েছে যা যুক্তরাষ্ট্রের কাছে অজানা। এই যুদ্ধের মাধ্যমে ইরানের কট্টরপন্থী ব্যবস্থা আত্মসমর্পণ করবে বলে ভাবাটা সির্ফ আকাশ কুসুম কল্পনা। গত কয়েকদিন এটা স্পষ্ট হয়েছে, আইআরজিসি এখন এক মিলিশিয়া বাহিনী যার একটি রাষ্ট্র রয়েছে। তারা ইসলামী প্রজাতন্ত্রের বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলোকে তাদের বহিরাবরণ হিসেবে ব্যবহার করছে। আইআরজিসিও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি চায়, কিন্তু সেই চুক্তি হবে তাদের রেড লাইনের মধ্য থেকে। ট্রাম্পের আকাঙ্ক্ষা অনুযায়ী
চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আইআরজিসির নেতৃত্ব যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত। তাদের হাতে এমন কিছু কার্ড রয়েছে যা যুক্তরাষ্ট্রের এখনও অজানা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।